একটা পুরনো ঘড়ি একটা মানুষের জীবনে কত বড় বিপদ আনতে পারে আপনারা শুনলে সবাই চমকে উঠবেন। যে একটা ঘড়ি কিভাবে একটা মানুষের জীবনে একটা ভৌতিক বাতাবরণ নিয়ে আসে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সকলে আমার এই ঘটনা কোথা থেকে শুনছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আমাদের এই পরিবারের লোকেরা কোথায় কোথায় থাকে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভৌতিক ঘটনা। আজকের এই ঘটনা আমাকে পাঠিয়েছে দিবাকর। দিবাকরের সাথেই প্রথম এই ঘটনা ঘটে। আমি প্রথম কথাটা এই কারণে বলছি কারণ এই ঘড়ি কিন্তু প্রায় 2-3 জনের হাতে গেছে। ওই দিবাকরের বন্ধুদের এবং আত্মীয় স্বজনের সার্কেলের মধ্যেই কিন্তু এই ঘড়িটা হাত বদল হয়েছে এবং তাদের সাথেও যে কি ঘটনা ঘটেছে সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দিবাকর এখন একটা সরকারি চাকরি করে, কিন্তু যখন ওর সাথে এই ঘটনা ঘটেছিল তখন কিন্তু দিবাকর চাকরি করছিল না, তখন এই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিল। মোটামুটি প্রায় 6-7 বছর হয়ে গেছে সেটা, এই ঘটনাটারও। এইবার যেহেতু ও পড়তে যেত কলকাতার একটা ভালো একটা জায়গায়, ওর বাড়ি কিন্তু কলকাতা নয়, ওর বাড়ি বারাসাত এবং ওই দত্তপুকুর যে জায়গাটা না, আমি এক্স্যাক্টলি আমাকে বলেনি, বলছে ওই জায়গাটাই ওদের বাড়ি। তো ওইখান থেকেও কলকাতার একটা ভালো ইনস্টিটিউশনে পড়তে যেত এই কম্পিটিটিভ এক্সামের জন্য আর কি। তো যথারীতি ওরকম পড়তে যাচ্ছে, সপ্তাহে 3 দিন পড়তে গেছে। তো ওরা যেখানে পড়তো সেখান থেকে কিন্তু বাস ধরতে হতো একটুখানি হাঁটার পরে, কারণ সামনে কিন্তু বাস স্ট্যান্ড নেই। একটু হাঁটার পরেই তারপরে বাস স্ট্যান্ড পাওয়া যেত। বাস ধরো, অটো ধরো, বাস ধরলে পয়সা কম লাগে, তাই ও বাসেই আসতো মোটামুটি। যথারীতি একদিন একটা ঘটনা ঘটলো। দিবাকরদা পড়তে গেছে, পড়ার থেকে ফিরছে, একাই ফিরছে, কারণ ওখানে মোটামুটি বন্ধুবান্ধব হয়ে গেলেও কারোর বাড়ি কিন্তু এক জায়গায় নয়। ও বেরিয়ে গেছে। বেরোনোর পরে যখন ওই বাস স্ট্যান্ডের দিকে যাবে তার জন্য কিন্তু প্রায় 4-5 মিনিট হাঁটতে হয়, তারপরে বাস স্ট্যান্ডে যাওয়া যায়। তো দিবাকরদা এরকম হাঁটছে, তো হঠাৎ করে চোখে পড়লো একটা ঘড়ি। ঘড়ি বলতে কিন্তু স্মার্ট ওয়াচ নয়, মোটামুটি যেরকম হ্যান্ড ওয়াচ হয় আর কি। ঘড়িটা ছিল আবার সোনাটা, কিন্তু এত সুন্দর দেখতে ঘড়িটাকে। তো হঠাৎ করে দেখলো একটা ঘড়ি পড়ে রয়েছে, হয় না একটা সামনেটা জিনিস দেখলে আমরা নেবো না করেও কিন্তু দাঁড়িয়ে যাই, দেখি ঘড়িটা কি এত সুন্দর। এইবার ঘড়িটাকে তুললো। সোনাটা কিন্তু ঘড়ির মাঝখানে লেখা থাকে, ওই যেখানে 12টা লেখা থাকে ওখানেই সোনাটা আর কি লেখা থাকে। দেখো সোনাটার ঘড়ি এবং ছেলেদের খুব ভালো একটা ঘড়ি। তো দেখছে টাইমও ঠিক মতো করে চলছে। তখন আশেপাশে দেখলো যে কোথাও কেউ নেই, আর এখানে ঘড়িটা যে পড়ে রয়েছে কে নেবে? কেউ না কেউ তো নিশ্চয়ই যাদের চোখে পড়বে তারা নেবেই। এইবার ঘড়িটা কিন্তু পুরো রাস্তার মাঝখানে ফেলা নেই, এমন একটা জায়গায় রয়েছে, ওই যে ফুটপাত রয়েছে, ফুটপাতের পাশে তো মানে ফুটপাত একটু উঁচু হয়, তার একটুখানি নিচে কিন্তু রোড হয়। ওই কোণার দিকে একটু গর্ত মতো আছে, গর্তের মধ্যেই তো ঢুকেছিল। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল, তো হঠাৎ দূরের থেকে সামনে দেখতে পাচ্ছে এটা চকচক করছে কোনো জিনিস, ওরকম দাঁড়িয়ে পড়েছে। তো ঘড়িটাকে দেখলো, তখন ও ভাবলো ঘড়িটাকে নিয়েও বাড়ি চলে যাবে। ওর মধ্যে কিন্তু যে কারো জিনিস নেবে এরকম কিন্তু কোনো মেন্টালিটি ছিল না। ও বলছে দেখো একটা ভালো ঘড়ি রয়েছে, আর ঘড়িটা হয়তো কারোর হাত থেকে পড়ে গেছে, আমি না নিলে তো কেউ তো নিশ্চয়ই নিয়ে নেবে। তো ঘড়িটা খুব ভালোও লাগছিল আর সমস্ত কিছু ঠিক ছিল, আমি না নিয়ে এসেছি। আর ওই যে ঘড়িটাকে আমি বাড়ি নিয়ে এসেছি, এটাই সব থেকে বড় কাল হয়েছে আমার জন্য। একদমই উচিত হয়নি। এত বড় শিক্ষা পেলাম ওই ঘড়িটাকে নিয়ে এসে, যে কোনো দিনও কোনো জিনিস, লাখ কোটি টাকার জিনিস যদি সামনে পড়েও থাকে আমি কোনোদিনও সেই জিনিসে হাত দেব না। দিবাকরদার কথা শুনেই পুরো মনে হচ্ছিল দিবাকরদা এখনও পুরো ভয়ে আছে, কারণ যে ঘটনা দাদার সাথে ঘটে গেছে এবং দাদার বন্ধুদের সাথে ঘটে গেছে, আত্মীয় স্বজনের সাথে ঘটে গেছে, সেগুলো ভাবনার বাইরে। যথারীতি ঘড়িটাকে নিয়ে আসলো, হাতে আর পড়েনি, বলছে বাড়ি গিয়ে একটু ধুয়ে টুয়ে তারপরে পরবক্ষণ, মুছে টুছে আর কি নর্মাল। বাড়ি নিয়ে এসেছে। যখন বাড়িতে গিয়েছিল তখন কিন্তু প্রায় 8টা 8:30 বেজে গেছে, কারণ যেখানে পড়তে যায় যে ইনস্টিটিউশনে সেখানে কিন্তু সকালবেলা যায় আর সারাটা দিন ধরে সেখানে পড়ায়, কোনো টাইম মেনটেন নেই। যে টাইম মেনটেন বলতে 2 ঘন্টা 2.5 ঘন্টা যেরকম পড়ায় সেরকম নয়, সারাটা দিন ধরে ওখানে পড়ানো হয় আর সন্ধ্যার দিকে ছাড়া হয়। তো আস্তে আস্তে ওরকম 8টা 8:30 বেজে গিয়েছিল। বাড়ি এসেছে, আসার পরে যেহেতু প্রচুর পরিমাণে পড়াশোনা করছে, চাকরি পাওয়ার দরকার, এসে কিন্তু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছে। ঘড়িটা বের করেছে, যখন পড়ছিল, পড়া টেবিল রয়েছে, সেই ঘড়িটা
তখন আর মোছেনি কিছু, যে পরে যখন যাব তখন ঘড়িটা একটু মুছে টুছে, রাস্তায় পড়া ছিল, তারপরে হাতে পড়তে যাবক্ষণ। ঘড়িটাকে সামনে লম্বা করে রেখে দিয়েছে। ঘড়িটা কিন্তু গোল্ডেন কালারের ছিল। ঘড়িটা এরকম রেখে দিয়েছে, তারপরে নিজের ম্যাথ প্র্যাকটিস যা বলে সেরকম কিছু করছিল। যথারীতি প্রায় 11টা-12টা পর্যন্ত পড়াশোনা করার পরে শুয়ে পড়েছে রাত্রেবেলায়। কিন্তু রাত্রেবেলায় দাদার একটা ফিল হলো, যেটা আগে কখনো হয়নি। ফিল বলতে ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মধ্যে কিন্তু ফিলটা হচ্ছে যে ঘড়িটা ওর হাতে এরকম করে পড়া রয়েছে আর কেউ টেনে পুরো ছিঁড়ে নিচ্ছে। স্বপ্নই দেখছে আর কি, যে ঘড়িটা হাতে পড়েছে কিন্তু কেউ একজন আমার হাতে থেকে ঘড়িটা ছিনিয়ে নিচ্ছে আর বলছে ঘড়িটাকে খুলে ফেল, না হলে তোকে আমি ছাড়বো না। তৎক্ষণাৎ স্বপ্নটা ভেঙে গেছে। তো ভাবলো যে এরকম কেন স্বপ্ন দেখলাম। ভোরও হয়ে গেছে কিন্তু তখন। যথারীতি উঠে গেছে, ভোরবেলায় উঠেছে, কারণ একটু ওয়ার্কআউট করে, দৌড়তে যায়। তো সেই সময় যখন উঠলো তখন দাদা ভাবছে যে এরকম একটা স্বপ্ন দেখলাম, কেন দেখলাম। এইবার একটা কথা বলি, আমাদের কিন্তু প্রত্যেকের জীবনেই এটা ঘটে থাকে। আমরা অবিশ্বাস করতে পারবো না বা অস্বীকার করতে পারবো না যে যদি কোনো জিনিস নিয়ে আমরা খুব ভেবে থাকি না, যে আজকে সারাদিনে আমরা এই জিনিসটা নিয়ে ভাবছি, এই জিনিসটা ঘটেছে, রাত্রেবেলা কিন্তু সেটা নিয়ে খুব নেগেটিভ জিনিসটা আমাদের সাথে ঘটে, স্বপ্নটা আর কি। তো সেম দিবাকরদা সেটাই ভেবেছিল, যে হয়তো ঘড়িটা নিয়ে এসেছি। তার মধ্যেও তো এটা চলছিল যে একটা ঘড়ি নিয়ে এসেছি, কার না কার ঘড়ি, সে কি আধেও সেই ঘড়িটা পাবে? কেউ নিশ্চয়ই নিয়ে নেবে ঘড়িটাকে, তাই আমিই নিয়ে আসি। এটাই হয়তো একটা মনের মধ্যে লাগছিল যে ঘড়িটাই নিয়ে এসে কি ঠিক করেছি, অন্যের ঘড়ি। আবার পরে ভাবছে যে আমি না নিলে তো অন্য কেউ নিয়ে নিত, নিয়ে আসি না, কি হয়েছে, আমারও তো ঘড়ি নেই, একটা ঘড়ির একান্তই দরকার, একটা ঘড়ি কিনবো অত দাম দিয়ে, এখন সেটা সম্ভব না, পেয়েছি যখন নিয়ে আসি। তো এইভাবে ঘড়িটা নিয়ে এসেছে। হয়তো এই ঘড়ির সম্পর্কে এতটা পরিমাণে ভেবে ফেলেছে যে রাত্রে ওই স্বপ্নটা দেখেছে, তাই আর কিছু মনে করেনি। রাত্রেবেলা কিন্তু কোনো ভৌতিক কিছু হয়নি তার সাথে, যে ভয় পেয়েছে বা কিরকম। স্বপ্ন দেখেছে, স্বপ্নটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। সকালবেলা উঠেছে, দৌড়তে গেছিল, তোর মাঠ আছে পাশে, সে মাঠে দৌড়োয় আর কি, যেহেতু রান করে, একটা ব্যাপার থাকে কি পুলিশের জন্য খাটছে তার জন্য। দাদা কিন্তু এখন পুলিশে চাকরি করে না, অন্য চাকরি পেয়েছে সরকারি, সেটাই করছে। এইবার ওই যে সকালে গিয়েছিল রান করতে, সেখান থেকে ফিরে এসেছে প্রায় 7টার মধ্যে। তারপরে পড়াতে যাবে, কারণ দাদা টিউশন পড়ায়। ভাবছে পড়াতে যাব যখন, হাতে ঘড়িটা পড়ে যায় না, কারণ বারবার করে সেখানে ফোন দেখা হয় না, ফোনটা অ্যালাউ নয়। অ্যালাউ বলতে নিজের আর কি ভালো লাগে না, একটা ফোন টোন ঘাটবো, হাতে ঘড়ি থাকলে ভালোই লাগবে। দাদা ঘড়িটাকে নিল, একটা ভেজা কাপড় দিয়ে সেটাকে ভালোভাবে মুছে ঘড়িটা পরলো। নিজেরও খুব ভালো লাগছিল, একটা ঘড়ি পরেছি, কারণ দাদার এর আগে কিন্তু কোনো ঘড়ি ছিল না। দাদা টিউশন পড়াতো, সেটা দিয়ে কিন্তু নিজের খরচ চালাতো, কারণ যাতায়াতের খরচা আছে, একটা বড় ইনস্টিটিউশনে পড়ে তার একটা খরচা আছে, অনেক ব্যাপার রয়েছে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই অত বড় একটা ঘড়ি, দামি ঘড়ি কেনার সামর্থ্য তার নেই। তো যখন পড়েছে না, ওর মনের মধ্যে খুব ভালো লাগছিল যে একটা ঘড়ি পড়েছে, আমি তো চুরি করে নিয়ে আসিনি বা কারোর থেকে ছিনিয়ে নিয়ে আসিনি, পড়েছিল, অন্য কেউ হয়তো নিয়ে নিত, তাই আমি নিয়ে এসেছি। দাদা কিন্তু গিল্টি ফিল করছে না, এটা স্বাভাবিক, আমিও ভুল কিছু মনে করছি না। কিন্তু এটা এখন পরে বলবো যে নেওয়া উচিত না, কোনো জিনিস রাস্তায় পড়ে থাকা বা কোনো ব্যাপার, এটা কিন্তু নিয়ে আসা উচিত নয়। পরে আর কি নিয়ে আসা কেন উচিত নয়, কারণ তুমি জানো না সেই জিনিসটি কার, কি কারণে সেই জিনিসটি ওখানে পড়ে রয়েছে, আধেও তার হারিয়ে গেছে, নাকি সেই জিনিসটা যার ছিল তার কোনো অঘটন ঘটে গেছে। এটা কিন্তু আমরা কেউ জানি না, এই কারণেই নিয়ে আসা উচিত নয়। যেমন একটা টাকা কোথাও যদি 10 টাকা 5 টাকা পড়ে থাকে, আমরা কিন্তু অনেক সময় তুলি। কেন তুলি? যে এই যে কারোর হয়তো পায়ে পড়ে থাকবে, পায়ে লাগবে একটা টাকা, লক্ষ্মী যেটাকে আমরা মনে করি, এই টাকাটা নিয়ে এসে কিন্তু আমরা কোনো মন্দিরে দিয়ে দিই, বা কোনো যারা ভিক্ষা করতে আসে, কোনো দাদু জেঠু বা কোনো মানুষজন, তাদের হয়তো দিয়ে দিই। কিন্তু একটা অন্য জিনিস, এটা কিন্তু কাউকে দান করি না আমরা। কোনো জিনিস পেয়ে যদি থাকি, সেটা কিন্তু নিজের কাছেই রেখে দিই, এটা কিন্তু সত্যি কথাই। যাই হোক, যথারীতি ওই ঘড়িটিকে পরে দাদা পড়াতে গেছে। পড়ানোর সময় দাদা বলল যে ওই যখন আমি ঘড়িটা হাতে দিয়েছি এবং সাইকেল চালিয়ে যখন আমি পড়াতে গেছি, তখন যখন পড়াচ্ছিলাম দুবার কিন্তু আমার মাথা পুরো ঘুরিয়ে নিয়ে এসেছে। মনে হচ্ছে টাল দিচ্ছে, বা আমার হয়তো প্রেশারটা লো হয়ে গেছে। যেমন হয় না, একটা মানুষের প্রেশার লো হয়ে গেলে চারিদিকে অন্ধকার দেখে, মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেরকম কিন্তু প্রায় দুবার মনে হয়েছে। সকালে চা বিস্কুট খেয়েছে, এমন নয় যে কিছু পেটে পড়েনি। সকালে যেখানে পড়াতে গিয়েছিল সেখান থেকে তাকে চা বিস্কুট দেওয়া হয়েছে, খেয়েছে।
শরীরটা দুর্বল কিন্তু লাগছে না, তবুও দুবার করে তার মাথা ঝিম দিয়ে এসেছে। এবং এই যে মাথা ঝিম দিয়ে এসেছে বা মাথা ঘোরানোর যে প্রবণতা, এটা যে ঘড়ির জন্য হচ্ছে এটা কি কেউ বিশ্বাস করবে? তার মাথায় কি তখন আসবে যে একটা ঘড়ি পড়েছি যার কারণে আমার মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে? নিশ্চয়ই আসবে না। দাদারও ক্ষেত্রে সেম হয়েছিল। সে ভাবেইনি যে একটা ঘড়ির জন্য আজকে আমার এই মাথা ঘোরানোর সম্ভাবনাটা দেখা দিচ্ছে বা মাথা ঘোরাচ্ছে। সে ভেবেছে হতেই পারে, সকালে দৌড়তে গেছিলাম, কোনো কারণে শরীর খারাপ হতেই পারে। বাড়ি যাওয়ার সময় প্রেশারটা মেপে গেছে, প্রেশার একদম ঠিক, নর্মাল। এইবার দাদা সেখান থেকে বাড়ি এসেছে, আর কিছু ভাবেনি। খাওয়া দাওয়া করে দাদা বেরিয়ে গেছে, কারণ দাদার সেই দিন কিন্তু ক্যাটারিংয়ের যে কাজ থাকে সেই কাজ ছিল। কারণ যে কোনো কাজ পেত সেই কাজগুলো কিন্তু দাদা করতো। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি আগেও বলেছি, বাবা তেমন ইনকাম করতে পারে না, একমাত্রই ছেলে, সে কষ্ট করে কিন্তু পড়াশোনা করছে। তো ভেবেছে টিউশন করি বা যে ক্যাটারিংয়ের যে কাজগুলো হয় সেগুলোতে যোগদান করেছিল। তো সেই দিন একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে দাদার যাওয়ার কথা। যথারীতি 12:30টার দিকেই সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, হাতে ঘড়িটা পড়েছে। ভেবেছে ঘড়ি যখন আছে হাতে তাহলে পড়ে যাই। ঘড়িটা পরে সেখানে গেছে। যখন খাবার পরিবেশন করে তখন দাদার আবার সেম জিনিসটা মনে হচ্ছে, যে মাথা ঘোরাচ্ছে, মাথা টাল দিচ্ছে। দুবার এমন হয়েছে যে ডাল ভাত যে জিনিসগুলো দিতে গিয়ে প্রায় হাতের থেকে পড়ে গেছে। এটা না ভাবতে পারছে না যে এরকম তার সাথে কেন হচ্ছে। শরীরটা যে খারাপ লাগছে এমন কিন্তু নয়, যে শরীরটা খুব দুর্বল, নিজেরই খারাপ লাগছে, শরীর অসুস্থ, জ্বর জ্বর লাগছে, একদমই নয়। শুধুমাত্র মাঝে মাঝে মাথাটা টাল দিয়ে যাচ্ছে, আর মাথাটা মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে ঘুরে পড়ে যাবে। দুবার হাতের থেকে জিনিস পড়ে গেল, কেউ কিছু বলেনি, হতেই পারে, কেউ কোনো রাগও করেনি, কিন্তু নিজের তো খারাপ লাগছে। এতদিন কাজ করছে, এরকম কখনো হয় না, কিন্তু তার সাথে এরকম হচ্ছে। যথারীতি সেখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পরে ওদের না খেতে দেয়, যে ক্যাটারিং যারা কাজ করে। তো সেখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু নিজেরাও খায়, যারা ক্যাটারিংয়ে ছেলে পেলে কাজবাজ করে দাদারা। খাওয়া দাওয়া করে সাইকেল নিয়ে চলে এসেছে, কারণ সাইকেল ছিল, বন্ধুদের সাথে আর কি আসছিল। আসার সময় দাদা এক জায়গায় পুরো পড়ে গেছে, মাথা টাল দিয়েছে, সাইকেল নিয়ে পড়ে গেছে। পড়ে কিন্তু অজ্ঞান হয়ে যায়নি, পড়ে গিয়ে তাকিয়ে রয়েছে কি ব্যাপার। আর দাদা ভাবছে যে আমার সাথে কি হচ্ছে, যে আমি হঠাৎ করে মাথা টাল দিয়ে আমি পড়ে গেলাম। আর যারা তার পাশে ছিল বন্ধু বান্ধব নয় আসলে, যারা কাজ করে তার সাথে, তারা সবাই ছুটে এসেছে সাইকেল রেখে, যে কি হলো, পড়ে গেলে কি করে। বলছে বুঝতে পারছি না, মাথাটা এরকম সমস্যা দেখা দিচ্ছে, আর সকাল থেকে এটা হচ্ছে। বলছে প্রেশার মেপেছিস? বলছে হ্যাঁ প্রেশার তো মেপেছি, প্রেশার পুরো নর্মাল। বলছে দেখ, শরীর দুর্বলও থাকতে পারে, অন্য কোনো কারণও থাকতে পারে, রেস্ট নে। আর রাত জেগে পড়াশোনা করছিস, খুব খাটিস তো শুনেছি, এই কারণে হয়তো একটা প্রেশার পড়ছে নিজের উপরে, এত খাটিস না। মানছি যে কম্পিটিশন প্রচুর, নিজের অনেকভাবে পড়াশোনা করতে হবে, রাতে জেগেই পড়তে হবে, কারণ ভালোভাবে না পড়াশোনা করলে এখনকার দিনে সরকারি চাকরি পাওয়া খুব টাফ, কিন্তু তাই বলে এতটা রাতে জাগিস না যে শরীরের উপরে এফেক্ট পড়ে। বলছে ঠিক আছে। তো সেখানে দুটো ছেলে মিলে বাড়ি দিয়ে আসলো দাদাকে। বাড়ি দিয়ে আসা বলতে কিন্তু যে তাকে ধরে ধরে এরকম কিছুই নয়, সেই সাইকেল চালিয়েছে। দাদা নিজেই উঠেছে, আবার সাইকেল নিজেই চালিয়ে গেছে। পাশে দুজন ছিল, যদি কোনো সমস্যা হয়ে যায়, দাদা বলেছিল যে সমস্যা কিছুই হচ্ছে না, তোরা বাড়ি চলে যা। বলছে না, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। বাড়ি এসেছে, কাউকে কিছু বলেনি, বলছে মাকে কিছু বলিস না। আর আস্তে সন্ধে হয়ে গিয়েছিল। বাড়ি আসার পরে যে সেদিন বই নিয়ে বসবে, শরীরটা দিচ্ছে না, কষ্ট হয়ে গেছে, একবার পড়ে গেছে, নিজেরও তো ব্যথা লেগেছে না, তো সেদিন আর কোনো পড়াশোনা করেনি, সকাল সকাল শুয়ে পড়েছে। এদিকে ওর মা এসে বলছে, দিবাকরদার মা এসে বলছে যে কি ব্যাপার, শরীর খারাপ, তুই সকাল সকাল শুয়ে পড়ছিস? কারণ যেখানে জানে ছেলে প্রায় রাতে জেগে পড়াশুনো করে, সেই ছেলে এত তাড়াতাড়ি শুয়ে পড়ছে, নিশ্চয়ই কোনো শরীর টরীর খারাপ। বলছে না মা, একটু প্রেশার হয়ে গেছে, কাজটা ছিল। বলছে আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। রাত্রে কিন্তু দাদা কোনো খাওয়া দাওয়া করেনি, ওখান থেকে ভারী কিছু খেয়ে এসেছে, আর খেতে ইচ্ছা করছিল না। এইবার দাদাদের যে বাড়ি, সেখানে কিন্তু দাদা নিজের ঘরে কখনো দরজা দেয় না, ভেজিয়ে দেয় দরজা, সিটকিনি কখনো দেয় না। দাদাদের বাইরে একটা গ্রিল রয়েছে, বাইরে বলতে বারান্দার যে মেইন দরজা, সেখানে গ্রিল ট্রিল দেওয়া আছে, চোর ঢোকার তো সম্ভাবনা নেই, যে দরজা দিতেই হবে তার কোনো মানে নেই, মা বাবা ঢুকতে পারে ঘরে, তাই দরজা কখনো দেয় না। দরজা পুরো ভেজানো রয়েছে, শুয়ে পড়েছে। এইবার শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না, চোখ বুজে পড়ে রয়েছে আর ভাবছে যে কি কি সারাদিনে আজকে ঘটলো, আর এই জিনিসগুলো কেন হচ্ছে। একটু ভয়ও পাচ্ছে যে প্রেশার ঠিক আছে, কি হলো, কেন মাথা ঘোরাচ্ছে, কি সমস্যা, কাউকে ডাক্তারের কাছে যাবে, এইসবই ভাবছিল আর কি।
তো সেই সময় শুয়ে রয়েছে, তো সেই সময় পুরো স্পষ্ট শুনতে পেয়েছে, বুঝতেও পারছে। দরজা ঠেলে কেউ ভিতরে ঢুকলো, ওর টেবিলের উপরে কিছু একটা কাজ টাজ, ঘড়ি কিন্তু টেবিলের উপরে রাখা, খুলে কিছু একটা কাজ টাজ করছে, চলে গেছে। ভেবেছে পুরো মাই এসেছে, কারণ ঘরে মা আসে, যদি বই খাতা কখনো ছড়ানো টড়ানো থাকে মা এসে কিন্তু গুছিয়ে দেয়। ও পুরো ওটাই ভেবেছে, আর নিজেও একটু মানসিকভাবে বিধ্বস্ত, মানসিক শারীরিক দিক থেকে, তাই কিন্তু আর ভাবেনি যে মা এসেছে কি একটু উঠে দেখি বা কিছু, শুয়েই রয়েছে। তখনও বলছে যে, তখন শুয়ে শুয়ে বলছে যে মা যাওয়ার সময় কিন্তু দরজাটা ভেজিয়ে দিয়ে যেও, দরজা খুলো না, কারণ বাইরে তোমরা লাইট জ্বালিয়ে রাখো, সেই লাইটের আলোতে কিন্তু আমার অসুবিধা হয়। তো দেখছে মা না কোনো আওয়াজ করছে না, কোনো আওয়াজ নেই। তো বলছে কি ব্যাপার, মা আওয়াজ করছে না কেন? আরেকবার বলেছে, কিন্তু কোনো আওয়াজ নেই, কিন্তু শুনতে পাচ্ছে ঘরের মধ্যে কেউ একজন রয়েছে, ঢুকলো, কিছু একটা করছে টেবিলের ওখানে বসে। যেহেতু তখন শীতকাল, আর দিবাকরদার কিন্তু একটু লেপ কম্বল না মুড়ি দিয়ে শোয়ার অভ্যেস, অনেকে কিন্তু এইভাবে শুতে পারে না, তার নিঃশ্বাসের সমস্যা হয়। কিন্তু অনেকেই আছে, যেমন আমার নিজের মাও আছে, যখন ঘুমায় তখন লেপ কম্বল পুরো একদম ঢেকে শোয়। এইবার যখন দিবাকরদা উঠলো, দেখছে ঘর পুরো অন্ধকার, ভেবেছে নিশ্চয়ই মা কোনো লাইট তো নিয়ে আসবে, কিন্তু না, কোথাও কিছু নেই। কিন্তু দরজাটা খোলা, দরজা পুরো খোলা, কিন্তু কেউ কোথাও নেই। আর সব থেকে বড় কথা, দাদা স্পষ্ট শুনতে পেয়েছিল কোনো মানুষ এখানে এসেছে। যথারীতি দিবাকরদা উঠে গেল, উঠে গিয়ে বাইরে দেখছে, বাইরের বারান্দার লাইট অফ, কিন্তু বাইরে যে লাইটটা জ্বালানো থাকে সোজা না, দিবাকরদা পুরো চোখে এসে পড়ে। যতই সে লেপ কম্বল মুড়ি দিয়ে শুক না কেন, সবসময় কি আর ঘুমাবে, মানে ওইভাবে শোবে আর কি। যখন লেপ কম্বল সরাবে তখন তো চোখে লাইট পড়বে, তাই দরজা সবসময় ভেজিয়েই রাখে। তো যখন বাইরে বেরোলো, বারান্দায় আসলো, তখন দেখলো যে বারান্দার লাইটটা অফ রয়েছে, আর মা বাবার যে ঘরটা সেটা বন্ধ রয়েছে। তো দেখলো কি ব্যাপার, ওর মাকে না ডাকলো যে মা শুয়ে পড়েছো? বলছে হ্যাঁ শুয়ে পড়েছি অনেকক্ষণ। বলছে তুমি কি আমার ঘরে এসেছিলে? বলছে না তো, তোর ঘরে তো যায়নি। কেন, কি হয়েছে? দেখ বিড়াল টিড়াল ঢুকেছে নাকি? বলছে হ্যাঁ হতেও পারে, বিড়ালও ঢুকতে পারে, কিন্তু কি জানি বুঝতে পারছি না, তাই হবে হয়তো, ঠিক আছে তোমরা শুয়ে পড়ো। দিবাকরদা সেটা বলে কিন্তু ঘরে চলে এসেছে। দিবাকরদা এটাই ভেবেছে মা যা বলছে সেটাই সঠিক, হয়তো কোনো বিড়াল এসেছিল। আসতেই পারে, কারণ ওদের যে বারান্দা যে গ্রিলটা দেওয়া না, মানে বারান্দার যে সানসেট টাইপের বসার যে জায়গা, তার পাশে কিন্তু গ্রিল দেওয়া আছে, লম্বা লম্বা করে গ্রিল, সেখান থেকে কিন্তু একটা বিড়াল ঢুকতে পারে চেষ্টা করলে। তো যথারীতি ভেবেছে ওটাই, আর কিছু না ভেবে দরজাটা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়েছে। একটু পরে সেম আবার দরজা খোলার আওয়াজ। দিবাকরদা একটু ভয় ভয় করছে, কি ব্যাপার দরজা খোলার আওয়াজ? কিছু বলেনি, চুপ করে শুয়ে রয়েছে। আর পুরো মনে হলো সারা ঘর দিয়ে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে, আর ঘর পুরো অন্ধকার। অন্ধকার থাকার কথা নয়, কারণ দরজা যখন খোলা রয়েছে নিশ্চয়ই উঠোনে যে লাইটটা তার আলো নিশ্চয়ই ঘরের মধ্যে পড়বে, কিন্তু না, উঠোনে যে লাইটটা সে লাইটটা বন্ধ, জ্বালানো নেই। যেটা একটু আগে যখন উঠেছে, যখন মায়ের ঘরে গিয়েছিল শুনতে, তখন কিন্তু লাইট জ্বালানো ছিল। আর ঘরের মধ্যে পুরো দেখতে পাচ্ছে কারেন্ট, ইলেকট্রিসিটি আছে, তাহলে বাইরে লাইটটা অফ হলো কি করে? তাহলে কি লাইটটা কেটে গেল, কোনো সমস্যা হলো? কিছু বুঝতে পারছে না যে এই যে 1-2 দিন ধরে তার সাথে কি ঘটনা ঘটছে, সে জাস্ট ভাবতেই পারছে না। এইভাবে কোনো মতে রাতটাকে কাটালো, ভাবলো না ভয় পেলে চলবে না। আর কিসের ভয়, একটা ছেলে মানুষের তো আমার এটাই ভাবছিল যে কি ভয় পাবো, বিড়াল টিড়ালই হবে, কোনো একটা ব্যাপার ট্যাপার হয়তো আছে। তো সেইভাবে না, আর কিছু না ভেবে মনে সাহস এনে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা যখন উঠেছে তখন ভাবছে তাড়াতাড়ি স্নান টান করতে হবে, কারণ তার কলকাতা যেতে হবে, পড়া আছে আর কি। গেল টেবিলের উপরে, স্নান টান করার পরে ঘড়িটা পড়বে, দেখছে ঘড়ি সেই জায়গায় নেই। পুরো মনে আছে ঘড়িটা ওইখানেই রেখেছিল, কিন্তু ঘড়ি ওইখানে নেই। ঘড়িটা কোথায় খুঁজে পাচ্ছে না। তারপরে দেখলো যে যেখানে শুয়েছিল খাটে যে বালিশ, তার পাশে ঘড়িটি রয়েছে। দাদা পুরো চমকে উঠেছে, কারণ চমকে ওঠার নির্দিষ্ট একটা কারণ আছে। এই যে ঘড়িটা রাত্রেবেলায় এসে, সন্ধ্যাবেলায় এসে খুলে রেখেছিল যখন ওই কাজের থেকে এসেছিল, তখন পুরো স্পষ্ট মনে আছে যে ঘড়িটি টেবিলের উপরেই রেখেছিল। তাহলে ঘড়িটি মাথার কাছে আসলো কি করে? তাহলে কি দাদার কোথাও ভুল হচ্ছে? সেই কি ঘড়িটাকে নিয়ে এসেছিল? কিন্তু না, এটা তো হওয়ার কথা নয়। পরে ভাবছি কি হচ্ছে আমার সাথে, আমি তো কিছুই বুঝতে পারছি না। যথারীতি ঘড়িটাকে কিন্তু পড়লো, পড়ে টরে মাকে বললো যে মা আসছি, বেরিয়ে গেল। এইবার যে বাস স্ট্যান্ডে ওখানে নামে, ওই কলকাতা যেখানে যায় আর কি, সেখান থেকে নেমে তো আবার নির্দিষ্ট সেম জায়গা দিয়ে হেঁটেই আবার পড়তে যেতে হবে, কিন্তু সেই ফুটপাথ তো আর না, এইবার অন্য পাশ থেকে যেতে হবে। যথারীতি যাচ্ছে। তো হঠাৎ করে যেই জায়গাটায় পেয়েছিল ঘড়িটা,
ওটা তো ওই পাশটা ছিল, এখন ডান পাশ হয়ে গেছে, এখন বাঁ পাশে ফুটপাথ দিয়ে যাচ্ছে। তো আপনারা বিশ্বাস করতে পারবে না, দিবাকরদা বলছে, জানি না তুমি যখন বলবে কেউ বিশ্বাস করবে কি না করবে, আমি যখন ওই সেম জায়গায় এসেছি না, সেম জায়গায় বলতে কিন্তু উল্টো দিক, অপোজিটে আমি আছি, আমার পুরো পা থেমে গেল, নড়ছিল, আমি নড়তেই পারছি না। আমি ভাবছি আমি পুরো স্থির হয়ে গেছি, বলে না স্ট্যাচু হও, পুরো একদম দাঁড়িয়ে থাকো, পুরো আমি দাঁড়িয়ে রয়েছি। আমি ভাবছি আমি নড়ছি না কেন, আমি নিজেও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছি যে আমি কী হচ্ছে আমার সাথে। আমি চেষ্টা করছি সামনের দিকে যাওয়ার, কিন্তু আমি যেতে পারছি না। আমি ডান দিকে ঘুরে তাকালাম, আমার পুরো মনে হলো হ্যাঁ আমি ওই জায়গাটাই ঘড়িটা দেখেছিলাম। মানে সেই শরীর টরীর পুরো অবশের মতো হয়ে যাচ্ছে, নড়তেই পারছে জায়গা থেকে। বারবার করে মনে হচ্ছে যে ওই জায়গাটা একটা চুম্বকের মতো দিবাকরদাকে টানছে, যে একটা টানে হয়তো ওখানে চলে যাবে, বারবার করে ওরকম মনে হচ্ছে। এক সময় ফুটপাথ থেকে নেমে যেখানে বড় বড় গাড়ি চলাচল করে, অটো গাড়ি চলাচল করে, বাইক, পুরো মনে হচ্ছিল একবারে হেঁটে চলে যাই, কোনো ট্রাফিক কিছু মানবো না, হেঁটে ওই জায়গাটা আপনা আপনি চলে যাই। নামতেও গেছে ফুটপাথে, তখন পিছন থেকে একটা মানুষ তাকে কিন্তু ধরে নিয়ে এসেছে, এসে বকাবকি করছে। তখনই হুঁশ ফেরে যে আমি কি করতে যাচ্ছিলাম। এখন যদি আমি ওই জায়গাটা যেতাম, আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কারণ এখান থেকে পুরো স্পিডে সব গাড়ি যাচ্ছে। কি হতো তখন তার? থরথর করে কাঁপছে দিবাকরদা, থরথর করে, যে কি হলো ওর সাথে। ও জাস্ট ভাবতে পারছে না। পড়তে গেছে, আজকে পড়ায়ও মন নেই, মন থাকার কি কথা। একটা এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত আর একটু হলে, যদি লোকটা না বাঁচাতো কি হতো তখন। যথারীতি পড়াশোনা করে আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা ওখান থেকে বেরিয়ে এসেছে, বাড়ি এসেছে, আসার পরে না কিছুই ভালো লাগছে না। দিবাকরদার মা তো মা না প্রত্যেক ছেলে মেয়ের কষ্ট বোঝে, যে আমার বাচ্চা কোনো কষ্টের মধ্যে আছে কি না, যে আমার বাচ্চাটা সে যত বড়ই হয়ে যাক না কেন, বাচ্চা তো বাচ্চাই, মায়ের কাছে কিন্তু সমস্ত বাচ্চা ছোটই থাকে। মা তো বুঝতে পারছে আমার ছেলে নিশ্চয়ই কোনো একটা মানসিক সমস্যার মধ্যে আছে। যথারীতি ওকে বসিয়ে ফ্রেশ হওয়ার পরে ওকে বলছে যে বাবা কি হয়েছে, তোর কোনো সমস্যা, টাকা পয়সার কোনো সমস্যা বা কি হয়েছে বাবা? বলছে জানি না মা, কিন্তু দুদিন ধরে জানো এই হচ্ছে। মাকেও বলছে, কারণ এই কথা তো কাউকে বলেনি এখনো পর্যন্ত, এইগুলো হয়েছে, নিজের যে কাছের বন্ধু তাদেরও বলেনি। কি বলবে, কি সম্পর্কে বলবে যে এরকম হচ্ছে? সবাই বলবে শরীর খারাপ, শরীর অসুস্থর জন্য এরকম হচ্ছে, ডাক্তার দেখা। তখন না ওর মাকেই বলছে, কারণ একমাত্র মাই যে তার ছেলে মেয়ের কথা পুরোপুরি না বিশ্বাস করে। তখন দিবাকরদার সমস্ত ঘটনা খুলে বলল যে জানো তো মা, এরকম এরকম ব্যাপার, এরকম এরকম হচ্ছে। কিন্তু ওই যে ঘড়ি পেয়েছে, ঘড়ির সাথে যে এরকম যে রাত্রেবেলা ঘরের মধ্যে এইগুলো হয়েছে, এগুলো কিন্তু আর বলেনি। বলছে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, এই ব্যাপার হয়েছে, মাথা ঘোরাচ্ছিল, এইটুকু জাস্ট বলেছে। তখন দিবাকরদার মা একটা কথাই বলল যে কেন নিয়ে আসতে গেছিলি লোকের জিনিস? বলছে লোকের জিনিস তো আমি নিয়ে আসিনি, পড়েছিল নিয়ে এসেছি। বলছে নিয়ে আসবি না, কার না কার জিনিস নিয়ে এসেছিস, ওটা ব্যবহার করার দরকার নেই। বলছে না মা, এটার জন্য কি হবে, এর কোনো ব্যাপারই নয়, ঘড়ি সেজন্য কি এমন সমস্যা হবে, শরীর হয়তো অসুস্থ, কিন্তু নিজেরই খারাপ লাগছে যে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত, তার জন্যই আমার মনের মধ্যে একটা অন্যরকম কিছু ঘুরছে যে কি হয়ে যেত। তখন ওর মা বলছে বাবু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কিন্তু বেশি কিছু বলেনি। যথারীতি ঘড়িটা নিয়ে ঘরের মধ্যে গেল, ঘড়িটা নিয়েই বলবো, কারণ ঘড়িটা নিয়ে তো সব কিছু। ঘরের মধ্যে গেছে, ঘড়িটাকে রেখেছে, রাখার পরে খাওয়া দাওয়া করে আবার বই নিয়ে বসেছে, কারণ এইভাবে তো আর শরীর খারাপের অজুহাতে বারবার করে সকাল সকাল শুয়ে পড়া যাবে না, কারণ এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাকে খাটতেই হবে, যত কষ্টই হোক না কেন। অঙ্ক নিয়ে বসেছে, ইংলিশ নিয়ে বসেছে, জিকে নিয়ে বসেছে, কারণ একটা টাইম থাকে তো, 1 ঘন্টা এটা করবো, 1 ঘন্টা ওটা করবো, 1 ঘন্টা জিকে পড়বো, তো এইভাবে পড়াশুনো করছে। সেদিন অনেক রাত জেগে পড়েছে, কারণ দাদার মধ্যে একটা জেদ ছিল যে আমাকে যে কোনো চাকরি পেতেই হবে, আর সত্যি তার জন্য আজকে হয়তো যা চাকরিটা পেয়েছে এমন কম্পিটিশনের যুগে। যথারীতি সেদিন পড়তে পড়তে প্রায় 1টা বেজে গেছে। 1টা বাজার পরে না ঘুম পেয়ে গেছে। ওই তখন লাস্টে গিয়ে অঙ্ক করছিল, তো অঙ্ক করতে করতে ওই টেবিলের ওপরেই না হাতটা দেয় না, হাত দিয়ে এইভাবে শুয়ে পড়েছে, আর শুয়ে কিন্তু ঘুমিয়েই পড়েছে টেবিলের ওপরেই আর কি। তো একটু পরে সে অনুভব করতে পারলো কেউ একজন তার কাঁধ ধরে ঝাঁকা দিচ্ছে, ওঠ বলে না, ওঠার যে এই ওঠ মানে ডাকছে কেউ একজন, ওঠার আওয়াজ কিন্তু নেই যে ওঠ ওঠ, এটা কিন্তু বলছে না, কিন্তু ওই যে ঘাড়ে এরকম করে ধাক্কা দিচ্ছে যে ওঠ ওঠ, এবার ওঠ। হঠাৎ করে পিছনে তাকালো, দেখছে না কেউ নেই, কিন্তু সে স্পষ্ট অনুভব করতে পেরেছে কেউ ওকে ডাকছে, ঘাড়টা ধরে এরকম করে ঝাঁকাচ্ছে। কি হলো কিছু বুঝতে পারছে না, দরজা দেওয়া কিছুই নেই, কেন ওরকম মনে হলো? তাহলে কি নিজের মনের ভুল? আর কিছু না ভেবে যথারীতি এরকম বইটই গুছিয়ে রেখে আবার শুয়ে পড়েছে।
কিন্তু সেই দিন দাদা ইচ্ছা করেই মনে রেখে দিয়েছে, আমি কিন্তু এই যে ঘড়িটাকে রাখলাম এই টেবিলের পরে কিন্তু আমার ঘড়িটা রয়েছে, আমি দেখবো তো কি হয়। রাত্রেবেলায় যেহেতু রাত পর্যন্ত জেগেছে, শোয়ার সাথে সাথে না ঘুমিয়ে পড়েছে, যদি কোনো আওয়াজ বা কিছু হয়েও থাকে এটা অনুভব করতে পারেনি, শুনতেও পাইনি। সকালবেলা উঠেছে, ওঠার পরে সঙ্গে সঙ্গেই মনে হয়েছে দেখি তো ঘড়িটা কোথায়। দেখছে ঘড়ি দাদার বালিশের পাশে রয়েছে, যেখানে আগের দিন ছিল। আর বসে থাকতে পারছে না, দাদা পুরো শিওর হয়ে গেছে যা সমস্যা তার সাথে ঘটছে এটা ঘড়ি নিয়েই হচ্ছে। কিন্তু তবু এটা তো হাস্যকর একটা বিষয়, এটা কি সে কাউকে বলতে পারবে? মাকে বললে হয়তো মা বিশ্বাস করবে, কারণ আমাদের মা বাবা আগেকার দিনের মানুষরা কিন্তু এইসব জিনিসে বিশ্বাস করে, সত্যি কথাই। কিন্তু সব জিনিস তো আর এইসব নেগেটিভ এনার্জি বা ভূত প্রেত এগুলো তো আর বলা যায় না। কাউকে কি বলা যায়? বন্ধু বান্ধবকে বলবো আমি একটা ছেলে মানুষ, যে জানিস তো এরকম ভূতুরে কাণ্ড হচ্ছে আমার সাথে? এটা তো নিশ্চয়ই হয় না। তো ভাবছে যে আমার একটু এক্সপেরিমেন্ট করার দরকার। কীরকম এক্সপেরিমেন্ট? ওর যে বন্ধুরা আছে ওদের বলবে, ভাই জানিস তো, মানে শেয়ার করবে, জানিস তো ঘড়িটা না আমার একটু ভুতুরে, এই ব্যাপার হয়। যদি ওরা ঘড়িটা রাখে, যদি ওদের সাথেও সেম কিছু ঘটে, তাহলে বুঝবো ঘড়িটায় সত্যি কোনো ব্যাপার রয়েছে, আর বিশ্বাস করব যে নেগেটিভ এনার্জি বলে কিছু একটা হয়। কারণ এর আগে দিবাকরদা এইসব জিনিসে কখনো কোনো দিনও বিশ্বাস করে না। যদি কখনো কোনো কারোর কাছ থেকে কিছু শোনে, হেসে উড়িয়ে দেয়। আর তার সাথেই কিন্তু এখন ঘটনাটা ঘটছে। আর এটাকে শিওর হওয়ার জন্য যে এটা সত্যি একটা নেগেটিভ এনার্জির এফেক্ট, তাই কিন্তু সে চেয়েছিল এই ঘড়িটাকে অন্য কারোর কাছে ট্রান্সফার করার, অন্য কারোর কাছে দেওয়ার। সেদিন সকালে পড়ানো ছিল, আবার পড়াতে গেছে, আসার সময় বন্ধুবান্ধবকে ফোন করেছে। ওরা যেখানে একটা মাচা টাইপের আছে সেখানে বসে, যখনই সময় পায় আধ ঘন্টা 1 ঘন্টা একটু আড্ডা মেরে আসে, কারণ সমস্ত কিছু জীবনে দরকার। গেছে, তারাও কিন্তু পড়াশোনা করছে ওর সাথে, একই সাথে হয়তো পড়ে না, ওরা অন্য জায়গায় পড়ে, এই আশেপাশে পাশে যেরকম কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ায় না, তারা সেখানে যায়, কলকাতা যায় না। তো ওদের কাছে গিয়ে বললো, জানিস তো ভাই এরকম এরকম ব্যাপার। তো ওরাও তো হেসেছে, হাসাটা যে কোনো ব্যাপার এরকম নয়, হাসতেই পারে, হাসাটাই উচিত এটা শোনার পরে। বলছে দে ভাই, অনেকেই বলেছে দে ভাই ঘড়িটা আমি রাখি, দেখি তো কী হয়। তার মধ্যে একজন ঘড়িটাকে নিয়েছে। ঘড়িটাকে নেওয়ার পরে হাতে সঙ্গে সঙ্গে হাতে পড়েছে, পড়ার পরে বাড়ি গেছে। যাওয়ার পরে সেদিন কিন্তু কোনো রেসপন্স দেয়নি, সে ফোন করেনি বা কিছু হয়নি। পরের দিন সকালবেলা যখন দিবাকরদা ঘুম থেকে ওঠে, আর হ্যাঁ মাঝখানে একটা ছোট্ট কথা বলে রাখি, দিবাকরদার এর আগে যে ঘটনা তার সাথে ঘটেছে প্রত্যেক রাত্রেবেলায় কিছু না কিছু তো অনুভব করেছে। এই দিনে কিন্তু রাত্রে কোনো কিছু অনুভব করেনি, কিচ্ছু নাই, একটু ভয়টয় কিচ্ছু তার সাথে কিন্তু কোনো কিছুই ঘটেনি। যখন ভোরবেলা দিবাকরদা ঘুম থেকে ওঠে, কারণ ওই যে বললাম যে দৌড়তে যায় মাঠে, তো সেই সময় যখন ওঠে তখন বারান্দায় গিয়ে দেখে যে ওই রাস্তা দিয়ে তার বন্ধু আসছে ভোরবেলায়, যে কিন্তু এই পুলিশের জন্য খাটে না যে দৌড়তে যেতে হবে বা কোনো ব্যাপার, এরকম কিন্তু কিছু নেই। তো সে দেখছে আসছে। দিবাকরদা হঠাৎ করে ভাবলো যে এই ভোরবেলা ও আসছে কেন? ও তো প্রায় 8-9টার সময় ঘুম থেকে ওঠে, কারণ ও রাত জেগে পড়াশুনো করে। তো সকালবেলা ওরকম এসেছে, আসার পরে বলছে কি হয়েছে ভাই? বলছে তুই চল, তোর ঘরে চল, অনেক ব্যাপার হয়েছে, অনেক তাড়াতাড়ি ঘরে চল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তো বলছে এই ঘড়ি সত্যি ভুতুরে, এই ঘড়ির মধ্যে কিছু একটা আছে, কিছু একটা ব্যাপার হয়েছে যে যার কারণে সবার সাথে কিছু না কিছু ঘটছে। কারণ যখন ওই বন্ধুটা হাতে ঘড়ি পরে বাড়ি যাচ্ছিল, তার সাথেও কিন্তু সেম ঘটনা ঘটছিল, মাথা ঘুরছিল, বাড়ি গেছে, কোনো কিছু ভালো লাগছিল না। রাত্রেবেলায় সবথেকে বড় কথা, ওই ঘড়িটা যেখানে রেখেছিল সেই ঘড়ি কিন্তু তার কাছেই ছিল। এবং রাত্রেবেলা তার মনে হয়েছে ঘরের মধ্যে যে সিটকিনি দেওয়া রয়েছে, যেখানে দিবাকরদার কিন্তু ঘরে সিটকিনি দেওয়া থাকতো না, তাই কিছু না কিছু ঢুকতেই পারে, বিড়াল টেড়াল হতেই পারে, কিন্তু এখানে ওই দাদা ঘরে সিটকিনি দিয়েই ঘুমাতো, কিন্তু তবুও রাত্রেবেলা শুনতে পেয়েছে দরজা খোলা এবং ঘরের মধ্যে কোনো মানুষের পায়চারি। তখন ওরা তো বন্ধু বান্ধব, ওরা তো ছেলে পেলে তো একই করতেই পারে। ওরা ভাবছে তাহলে অন্য একটা বন্ধুকে দেওয়া যাক ঘড়িটা। তো ঘড়িটা অন্য একটা বন্ধুকে দিয়েছে। হয় না, আমরা তো মেয়েরা হলে হয়তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা কিন্তু খুব ভয় পেতাম। এবার ছেলেদের মধ্যে কিন্তু, মেয়েদের মধ্যেও আছে, প্রচুর মেয়েরা আছে প্রচুর সাহসী। আর আমি নিজে পার্সোনালি কিন্তু আমার সাহস থাকলেও, সাহস কিন্তু আমার এমনি থাকে না, আসলে আমি খুব ভগবানকে বিশ্বাস করি, তো ভালোবাসি, আমি নিজের কথা একটু বলছি। ওই কারণে ভয় লাগলেও মনে হয় আমার ভগবান আমার সাথে আছে। কিন্তু যখন আমি কোনো এই গল্পগুলো করি না, তখন বিশ্বাস করুন আমার সাথেও কিন্তু কিছু না কিছু ঘটনা ঘটে। কীরকম? কোনো আওয়াজ হলো, কিছু একটা পড়ার আওয়াজ হলো, যেটা হওয়ার কথা নয়, সরসর করে কিছু সরে গেল, যেটা হওয়ার কথা নয়, এটা আমি আমার মনের ভুল বলেই ভেবে নিয়েছি। যাই হোক, ঘটনায় ফিরি। তো ওই যে ছেলেপেলেগুলো যেরকম হয় আর কি, তো দিবাকরদা আর ওই বন্ধুটা সেম ঘড়ি আরেকজনকে দিয়েছে, কোনো বন্ধু নয়, বন্ধু বলা ভুল,
আসলে সেই ঘড়িটা দিয়েছে ওই যে দাদার যে দিবাকরদা যে বন্ধুটা ছিল সেই বন্ধুর কাকার ছেলেকে। তার বাড়ি আশেপাশে, কিন্তু একসঙ্গে তারা থাকে না, নিজের কাকার ছেলেই। কিন্তু ওকে বলেই দিয়েছে যে ভাই এরকম কিন্তু ব্যাপার, তুই কি কিছু অনুভব করতে চাস? আমরা কিন্তু অনুভব করেছি। বলছে হ্যাঁ হ্যাঁ করতে চাই। ও হেসে উড়িয়ে দিয়েছে। ওর সাথেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। ও কিন্তু অনুভব করতে পেরেছে কিছু একটা ওর সাথে হয়েছে। এইবার এই ঘড়িটা কেন এরকম হচ্ছে? তার পরের দিন ওরা আবার মিলিত হয়েছে, পড়াশুনো তো সব লাঠিয়ে উঠেছে। এই একটা ঘড়ির জন্য কতদিন যে তার ওয়েস্ট গেল। তখন দিবাকরদা বলছে যে এটা হয়তো আমার উচিতই না, কারণ এই ঘড়ি যদি আমি আরও বেশি দিন আমার কাছে রেখে দিতাম, জানি না কি হয়ে যেত আমার সাথে। তো ওরা তার পরের দিন এরকম বসে আলোচনা করছে যে এই ঘড়িটার কি হতে পারে, এই ঘড়িটার কিসের ব্যাপার হতে পারে। তো সেই সময় দিবাকরদা যে বন্ধু, সেই বন্ধুটা বলল যে এরকম চেনা জানা একজন আছে যে বলতে পারে, যে হয় না ঝাড়ফুঁক টুক যেরকম করে থাকে, তো প্রত্যেক পাড়ায় কিন্তু এরকম মানুষজন থাকে। তো সেই একজনের কাছে গেছে, তো বলছে এরকম এরকম ঘড়ি পেয়েছি, সমস্ত ঘটনাই কিন্তু খুলে বলছে। তখন তিনি বললেন ওই ঘড়িটাকে দেখে, এবং ওই জলের মধ্যে কিছু না দেখতে পানুনি, একটা জল পড়া থাকে তার মধ্যে উনি দেখতে পান, জানি না কতটা সঠিক কতটা বেঠিক, কিন্তু দিবাকরদা বলল যে উনি কিন্তু স্পষ্ট এটা বলে দিলেন। উনি বললেন যে এই ঘড়িটা যার, এই ঘড়ি পরে তিনি অফিসে যাচ্ছিলেন বা কোনো একটা কাজে যাচ্ছিলেন, ওইখানেই কিন্তু তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনি মারা গেছেন। এবং ওই ঘড়ির মধ্যে তার কিন্তু একটা কোনো ভালোবাসার কিছু রয়ে গেছে, বা ঘড়িটা হয়তো কেউ গিফট করেছিল, বা কোনো একটা ব্যাপার ট্যাপার থাকতে পারে, যার কারণে ওই ঘড়ির সাথে কিন্তু তার কিছু একটা অ্যাটাচ রয়ে গেছে, যে কারণে তোমরা ঘড়িটাকে সাথে করে নিয়ে এসেছো আর তোমাদের সাথে এরকম ঘটনা ঘটছে। এই ঘড়িটিকে তোমরা জলে ফেলো, পুড়িয়ে ফেলো, কিছু একটা করো, কিন্তু ঘড়িটির অস্তিত্ব কিন্তু রেখো না। কারণ আজ ঘড়িটা তোমার তেমন ক্ষতি করছে না, মাত্র 1-2 দিন হয়তো কাছে রেখেছো, কি বলা যায় না। এই ঘড়িটার জন্য তোমাদের কিন্তু প্রাণপাতও হতে পারে, প্রাণহানিও কিন্তু ঘটতে পারে। তাই তোমরা যা করবে ভেবেচিন্তে করো। তখন কিন্তু ওরাই বলল যে ঘড়ি আপনার সামনেই আমরা নষ্ট করতে চাই, এই ঘড়িকে আমরা সাথে করে নিয়ে যেতে চাই না, কারণ আমরা নিজের একটা ব্যাপারে থাকি। এই ঘড়িটা নেওয়ার পরে কিন্তু আমাদেরও মানসিকভাবে আমরা খুব খারাপ আছি, বিধ্বস্ত আছি, তাই আমরাও কিন্তু ঘড়িটিকে নিয়ে যেতে চাই না। তো ঘড়ি কিন্তু এই যে দাদু ছিল, দাদুর সামনে কিন্তু বসে এই পোড়ানো বা যা করলো ঘড়িটাকে পুরো নষ্ট করে দিল। নষ্ট করার পরে কিন্তু ওটা যথারীতি বাড়ি চলে আসলো। কিন্তু বাড়িতে আসার পরে তারা কিন্তু প্রত্যেকে একটা রাত্রে স্বপ্ন দেখেছিল, আর কখনো কিছু ঘটেনি বা ভৌতিক কিচ্ছু হয়নি, শুধু একটা স্বপ্ন দেখেছিল যে ওই জিনিসটা আমার খুব প্রিয় ছিল, আমার খুব কাছের ছিল, যার জন্য আমি একটা টান অনুভব করছিলাম, কারণ আমার প্রিয় জিনিসের দেওয়া ওই স্মৃতি নষ্ট করেছিস, আমার একটা কষ্ট চলে গেছে বলতে গেলে। ওই ঘড়ির প্রতি আমার একটা ভালোবাসা ছিল, তাই আমিও কিন্তু অনেকটা রিলিফ ফিল করছি, শান্তি পাচ্ছি। তো প্রত্যেকে কিন্তু এদিক ওদিক করে একই স্বপ্নই দেখেছিল যে ঘড়িটিকে নষ্ট করার জন্য যে মারা গেছে, যার আত্মা মুক্তি পেয়েছে কিনা জানি না, তার কিন্তু অনেক দিক থেকেই ভালো হয়েছে। সে বলতে চেয়েছে যে সে মুক্তি পেয়েছে। তো তারপর থেকে কিন্তু ওদের সাথে কোনো ঘটনা আর ঘটেনি, সমস্ত কিছু ঠিকঠাকই আছে। তো এই ছিল আজকের ঘটনা। আমি আবারও বলছি, আমি এই কথাটা আগেও বলেছি, যে কোনো জিনিস, পুরনো জিনিস, কারোর ব্যবহার্য কোনো জিনিস ব্যবহার করা কিন্তু উচিত নয়। আমরা জানি না জিনিসটি কার, তার সাথে কি ঘটনা ঘটে গেছে, আমরা কেউ জানি না। তাই আমি আবারও বলবো, আমি নিজেকেও বলছি যে না, এই সব জিনিস কখনো ব্যবহার করতে নেই আর করব না। জানি না কখন কি ঘটনা ঘটে যেতে পারে। আপনাদের সাথেও যদি বন্ধুরা এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, ঐশ্বরিক হোক, দৈবিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার ইমেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো এরকম কোনো শিক্ষণীয় ভৌতিক ঘটনা নিয়ে।